নারী শক্তি। লেখক বিনোবা। অনুবাদ অলকা সেনগুপ্ত এবং পরমেশ বসু। অধ্যায় মার হাতের রান্না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরুগৃহে গেলেন তখন গুরু আশ্চর্যান্বিত হলেন। যিনি সারা সমাজের উদ্ধারকর্তা হবেন তাকে আমি কি শেখাব? তবু 6 মাস পড়ার নাটক চলল। বিদায় নেওয়ার সময় কৃষ্ণ গুরুর সেবা করলেন। গুরু বললেন, এখন তুই বর চা। কৃষ্ণ তখন বর চাইলেন, আমার সারা জীবন যেন মাতৃহস্তেন ভুজনম মিলে। কথিত আছে কৃষ্ণ জীবনভর মার হাতের রান্না খেতে পেয়েছিলেন। নিজের হাতে রান্না করে ছেলেদের খাওয়াবার চেয়ে বেশি বশীকরণ শক্তি আর কিসে থাকতে পারে? গান্ধীজিও আশ্রমে আমাদের খাবার পরিবেশন করতেন। এর চেয়ে বেশি সেবা অন্য কিছুতে হতে পারে না। মাতৃবাৎসল্যের মূল্য অনেক। আমার কাছে রান্নার মূল্য খুব, এবং একে আমি ফাইন আর্ট বলি। সঙ্গীত, চিত্রকলা, নৃত্য প্রভৃতির মতো রান্নাও ললিত কলা। এই কলা মেয়েদের এক বড় শক্তি। কিন্তু আজকাল তো হোটেল খোলা হচ্ছে, আর ধীরে ধীরে সেই কলাও মেয়েদের হাত থেকে চলে যাচ্ছে। মেয়েদের টক টক টাইপিস্টের কাজ, যান্ত্রিক কাজ দেওয়া হয়। বলা হয়ে থাকে, আঙ্গুল দ্রুত চলে বলেই মেয়েদের এ কাজ দিয়ে অফিসে বসানো হচ্ছে। আমি এ কথা বলি না যে মেয়েদের এ কাজ করা উচিত নয়। আমার বক্তব্য হচ্ছে, মেয়েরা এমন কাজ করবে যাতে নারী শক্তির বিকাশ হয় এবং শান্তি রক্ষা পায়। যে কাজে পবিত্রতা ও শান্তি বজায় থাকে সে কাজে নারীদের আগ্রহ থাকা চাই। ছেলে মেয়েদের সহশিক্ষার ভার মেয়েদের নিতে হবে। যদি বুনিয়াদী শিক্ষার দায়িত্ব নারীদের হাতে থাকে তবে শৈশব অবস্থা থেকেই শিক্ষার্থীদের উপর ভালো সংস্কার পড়বে এবং সমাজেরও উদ্ধার হবে। অধ্যায় নারী ও শান্তির কাজ। আমি তো এই আশা করি ঘরে ঘরে নারীরা এই প্রতিজ্ঞা করবে যে তারা কখনো সমাজে অশান্তি হতে দেবে না এবং অশান্তির কোনো কাজে অংশগ্রহণ করবেন না। এই প্রতিজ্ঞার চিহ্নস্বরূপ নারীরা নিজ নিজ ঘরে সর্বোদয় পাত্র স্থাপন করুন। সমাজকে আমরা শান্তির পথে এগিয়ে নিয়ে যাব। নারীদের এই প্রতিজ্ঞা করা চাই। সারা দেশে শান্তি সেনার কাজ করার জন্য তাদের এগিয়ে আসতে হবে। তাদের রাজনীতি থেকে মুক্ত হতে হবে এবং নিষ্পক্ষ, নির্ভীক ও নির্ভীক হতে হবে। এর জন্য নারীদের গভীর অধ্যয়ন এবং সর্বোদয় বিচারকে সর্বাঙ্গীন বিচার করে তুলতে হবে। তাদের কাছে এ আমার আন্তরিক প্রার্থনা। আমি চাই সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার কাজে নারীদেরই যেন প্রাধান্য থাকে। অধ্যায় নারী ও সেবা। নারীরা সাহিত্য সৃষ্টির মধ্য দিয়েও রচনাত্মক কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। এর অর্থ এই যে তারা যেমন বাল্মীকি হতে পারে
তেমনি রামচন্দ্রের সৈনিক দলভুক্তও হতে পারে। শহরে কত নারী দুঃখী, রোগী ও বেকার হয়ে আছে। তাদের সকলের কাছে যেতে হবে এবং সেবা করতে হবে। আমার মনে আছে, যখনই কোনো বাড়িতে রান্না করার অসুবিধা দেখা দিত, আমার মা নিজে সেখানে যেতেন এবং রান্না করে দিয়ে আসতেন। নিজের ঘরের রান্না আগে শেষ করে নিতেন। জিজ্ঞেস করতাম, এত স্বার্থবুদ্ধি কেন? আগে আমাদের জন্য রান্না করে পরে ওদের রান্না করতে যাচ্ছ। মা বলতেন, এ স্বার্থ নয়, পরমার্থই। ওদের রান্না আগে করে দিয়ে এসে তোমাদের রান্না করলে তোমরা গরমই খেতে পারতে, কিন্তু ওদের খাবার একেবারে ঠান্ডা হয়ে যেত। আরও একটি কাজ মেয়েরা করতে পারে। তারা যদি একটি করে হরিজন বালকের লালন পালনের ভার নেয় এবং নিজের ছেলের মতো শৈশব থেকে তাকে মানুষ করে তোলে, তবে তা হবে একটি হরিজন ছাত্রাবাস পরিচালনার চেয়েও বেশি মহত্বপূর্ণ ও বৈপ্লবিক কাজ। তাছাড়া চরকা ও চাকির দ্বারা তারা বাড়িতে গ্রাম উদ্যোগ ও শ্রমনিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে পারে। এতে তাদের প্রতিভা বিকাশেরও যথেষ্ট সুযোগ হবে। অধ্যায় পরিশ্রমের দৃষ্টি। রুটি বানাবার কাজ মা করেন আর আমরা তার নাম করি। মার আসল মাতৃত্ব ওই রান্নার মধ্যেই আছে। ভালো ভালো খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়ানোর মধ্যে কতই না জ্ঞান ও প্রেম ভাব ভরা রয়েছে। মায়েদের হাত থেকে যদি রান্নার কাজ নিয়ে নেওয়া হয়, তবে তাদের প্রেমের সাধনাটি হাতছাড়া হয়ে যাবে। প্রেম ভাব প্রকাশের এ সুযোগ কোনো মাই ছেড়ে দিতে রাজি হবেন না। এর সাহায্যেই তো তারা বেঁচে থাকেন। কেউ যেন মনে না করেন যে আমি কোনো ছলে রান্নার বোঝা নারীদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছি। আমি তো তাদের বোঝা হালকা করে দিতে চাই। এর জন্যই আশ্রমে রান্নার কাজ প্রধানত পুরুষরাই করে। আমার বক্তব্য এই মাত্র যে মা রান্নার কাজ ছেড়ে দিলে যেমন তার জ্ঞানের সাধন ও প্রেমের সাধন চলে যাবে, তেমনি আমরা যদি পরিশ্রমকে ঘৃণা করি, তবে আমরাও জ্ঞান সাধন হারিয়ে ফেলব। অধ্যায় হাত পেশাইয়ের গুরুত্ব। এক গ্রামের কথা বলছি। সেখানে একজন মুসলমান বাস করত। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। মুসলমানটির আমার উপর শ্রদ্ধা ছিল। সে আমাকে ডেকে নিয়ে গেল এবং চিকিৎসা সম্বন্ধে আমার পরামর্শ চাইল। আমি দেখলাম বোনটির অজীর্ণতা ছাড়া অন্য কোনো উপসর্গ নাই। আমি জিজ্ঞেস করলাম, ঘরে কিসের আটা আনা হয়ে থাকে? বলা হলো যে তা মিলের আটা। পরামর্শ দিলাম, ঘরে খুব ভোরে উঠে কিছু কিছু গম ভাঙতে আর তা থেকে যে আটা হবে তার রুটি খেতে। এতে সমস্ত রোগ দূর হয়ে যাবে এবং ক্ষুধা দ্বিগুণ বাড়বে। বোনটি জাতার সাহায্যে ধীরে ধীরে গম ভাঙতে আরম্ভ করলেন। 15-20 দিন পরে বোনটিকে দেখতে গেলাম এবং জিজ্ঞেস করলাম, এখন শরীর কেমন আছে? তিনি উত্তর দিলেন, ভালো আছি। হাতে প্রস্তুত আটার রুটি যেদিন থেকে খাওয়া শুরু করেছি, তারপর থেকেই খিদে বেড়েছে। হাতের রুটি খেতেও ভালো লাগে। আটা পিষতে গিয়ে ব্যায়াম হয় এবং তাতে শরীর ভালো থাকে। এতে মেয়েদের শরীরের শক্তি বজায় থাকে।
কিন্তু কেবল নারীরাই কেন আটা পেশার কাজ করবে? পুরুষদেরও এ কাজ কিছু করা উচিত। জেলে পুরুষেরা যে গম পেশে এ তো সকলেই জানে। পরমধাম আশ্রমেও প্রতিদিন আমরা তা করি। নারী পুরুষ উভয়ই এ কাজ করে। হাটে পেশা খাঁটি আটায় যে খাদ্য প্রাণ থাকে, মিলের জিনিসে তা থাকে না। আলস্য পরিহার করে পরমেশ্বরের নাম স্মরণ করতে করতে যাতা চালিয়ে যাও। কবির এক দোহাই লিখেছেন যে মন্দিরে পাথর বসিয়ে মানুষ তার অর্চনা করে, যে চাকির সাহায্যে আমরা আটা পিষি আর প্রতিদিনের রুটি প্রস্তুত করি, সেই চাকির পূজা কেন করব না? এও তো পরমেশ্বর। বিল্ল পুষ্প দলে চাকির পূজা হয় না। প্রতিদিন পরিষ্কার করে তাতে তেল লাগিয়ে আটা পেশাতেই চাকির পূজা। অধ্যায় যুগের দাবি। এ শহরের নাম পাতিয়ালা। এখানে অনেক লেখাপড়া জানা বোনের বাস। আমি আশা করি তারা সর্বোদয় পাত্রের কাজকে সার্থক করে তুলবেন। গান্ধীজি লোকসেবক সংঘ প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। সেই লোকসেবক সংঘ মেয়েরা গড়ে তুলুন। অধ্যায় লোকসেবক সংঘ। আজকাল এক নতুন পদ্ধতির আবির্ভাব হয়েছে। পুরুষেরা সব পার্টিতে জড়িয়ে যাচ্ছে। নির্বাচন যদি কুস্তি খেলার মতো কিছু হতো, তবে এ ঠিকই ছিল। হওয়া তো উচিত। দুই ভাই একই ঘরে থাকবে এবং প্রেমের সঙ্গে বসবাস করবে। দুজনের রাজনৈতিক বিচার যদি আলাদা আলাদা হয়, তবে তারা জনসাধারণকে নিজ নিজ বিচার বুঝিয়ে ভোট চাইবে। নির্বাচনে একজন হেরে যাবে, অন্যজন জয়ী হবে। তাহলেও তারা প্রেমের সঙ্গে বাস করবে। এসব হলে তবেই না ভারতের বৈশিষ্ট্য বজায় থাকবে। নয়তো পশ্চিমী ডঙ্গে যে নির্বাচন যুদ্ধ হয়, তাতে গ্রামে গ্রামে আগুন লেগে যায়। সুতরাং বোনেদের লোকসেবক সংঘ প্রতিষ্ঠা করার জন্যে এগিয়ে আসতে হবে এবং পুরুষদের বলতে হবে, তোমাদের ঝগড়া নিয়ে তোমরা থাকো, আমরা তার মধ্যে নেই। তোমরা সন্তান আর আমরা মা, কোনো পক্ষে আমরা থাকব না। আমরা হৃদয় জুড়ে দেওয়ার কাজ করব। আমি বলি, যত পুরুষ আছে তারা সব আলাদা আলাদা পার্টিতে চলে যাক, আর মেয়েরা সবাই আমার দিকে আসুক। তখন দেখা যাবে ভারতের চেহারা কি দাঁড়ায়। অধ্যায় গান্ধীজির অটুট শ্রদ্ধা। এরকম এক লোকসেবক সংঘ গড়বার প্রেরণা বোনেদের হোক। আমি আশা করি বোনেরা এ কাজ অবশ্যই করবেন। বোনেদের উপর গান্ধীজির অগাধ শ্রদ্ধা ছিল। তারা যাতে এগিয়ে আসেন তার জন্য গান্ধীজির চেষ্টার অবধি ছিল না। দয়ানন্দও চেষ্টা করেছিলেন। তিনি মেয়েদের বেদ অধ্যয়ন করতে বলেছিলেন এবং তার জন্য চেষ্টাও করেছিলেন। গান্ধীজির প্রচেষ্টায় হাজার হাজার বোন সার্বজনীন কাজে এগিয়ে এসেছেন এবং তারা অনেক বড় বড় কাজ করেছেন। অনেকে গান্ধীজির সঙ্গে কাজ করেছেন। তাদের অন্তরও গান্ধীজির জন্য খোলা ছিল। কাজেই বোনেরা যদি এ কাজ করতে পারেন, তবে গান্ধীজির আত্মা শান্তি পাবে। মদের দোকানে পিকেটিং করার জন্য কাদের পাঠানো যায়, এই প্রশ্ন গান্ধীজির সময় উঠেছিল। গান্ধীজি সেখানে বোনেদের পাঠাতে বললেন। এই অদ্ভুত কথা শুনে সকলে খুব অবাক হয়ে গেল। তারা বলতে আরম্ভ করল, বদমাশদের আড্ডাখানায় বোনেদের কি করে পাঠানো যায়? বাপু বললেন,
অন্ধকারের মধ্যে আলোর প্রকাশ হলে তবেই না কাজ হবে। বোনেরা সেখানে গেলে ওইসব লোক লজ্জা পাবে। আমাদের মধ্যে সর্বাপেক্ষা সজ্জন কারা? বোনেরা। লোকেরাও দেখল যে বোনেরা যেখানে যেখানে গেলেন সেখানেই ভালো কাজ হলো। গান্ধীজির এই অন্তর্দৃষ্টি ছিল। দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার কাজ বোনেরা খুব ভালোভাবে করতে পারেন। যেখানে ঝগড়া হয় সেখানে যদি শান্তির প্রতিমূর্তি নারী উপস্থিত হন তবে ঝগড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তাই আমি বিশ্বাস করি যে শান্তি সেনার কাজ বোনেরা খুব ভালোভাবে করতে পারবেন। অধ্যায় সর্বোদয় পাত্র ও বোনেরা। সর্বোদয় পাত্রের কাজ বোনেরা এখনই আরম্ভ করতে পারেন। এক মুঠো চাল নিজের ছোট ছেলের হাত দিয়ে প্রতিদিন সর্বোদয় পাত্রে রাখতে হবে, আর তাই হবে সর্বোদয়ের ভূত। এভাবে প্রত্যেক ঘরে সর্বোদয় পাত্র রাখলে এক শক্তির সৃষ্টি হবে। বোনেদের এ কথা বলতে হবে। প্রত্যেক বাড়িতে গিয়ে বুঝাতে হবে শান্তির জন্য সর্বোদয় পাত্র রাখা দরকার। পক্ষমুক্ত হয়ে লোকসেবক সঙ্গ গড়তে হবে এবং সকলের সেবা সমানভাবে করতে হবে। মনে কখনো কোনো ভেদভাব থাকবে না। মানুষের সেবা মানুষের মতো করতে হবে। যেখানে যা খারাপ আছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এরকম সিদ্ধান্ত বোনেরা গ্রহণ করতে পারেন। পাতিয়ালার বোনেরা ইচ্ছা করলে এমন শান্তির শক্তি সৃষ্টি করতে পারেন যা সারা পাঞ্জাবকে বাঁচাবে। অধ্যায় শান্তি সেনার কাজ। ভূদান যজ্ঞ আরোহণের কাজে মেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছে তাতে আমি অবাক হয়েছি। নিজেদের উদ্যোয়ন, চাকরি ইত্যাদি সব কিছু ছেড়ে দিয়ে বোনেরা এ কাজে লেগে গেছে। তারা সংখ্যায় অল্প, কিন্তু কাজ করেছে অনেক। বর্তমানে ভারতে যেভাবে সার্বজনিক মঙ্গলের চিন্তা করা হয়ে থাকে, সে ভাব পাল্টানো ছাড়া ভারত তার নিজের স্বরূপ দেখতে পাবে না। জীবনে রাজনীতির একটি স্থান অবশ্য আছে, এবং তা বিশেষ স্থান। তা হলেও যেভাবে আজ রাজনীতিকে ভারতের খবরের কাজগুলি ও শিক্ষিত লোকেরা সর্বস্ব করে তুলেছেন, তাতে ভারতের উত্থান হতে পারে না। বরং আজকাল লোকতন্ত্রের অর্থই মাৎসর্য হয়ে দাঁড়িয়েছে। যদিও রাজনীতির নিজস্ব গুরুত্ব আছে, তাহলেও তার থেকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে সম্বন্ধে এই দেশের জ্ঞান হওয়া দরকার। অধ্যায় নারীরা বিদ্রোহ করুন। ভূদানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কিভাবে কোরাপুটের জঙ্গলে জঙ্গলে ঘুরে যাদের খোঁজ কেউ রাখে না তাদের জাগিয়েছে মেয়েরা। কিন্তু দেশ এসবের কোনো খবরই জানে না। এই আরোহণের কাজে মেয়েরা যে কাজ করেছে তার স্বতন্ত্র ইতিহাস থাকবে। মীরাবাইয়ের এক পদ আছে, মাতু ছাড়ি পিতা ছাড়ি ছাড়ি সোগা সই, আশুবন জল সিচ সিচ প্রেম বেলি বই। ঠিক এমনিভাবে কত বোন নিজেদের সর্বস্ব ছেড়ে এই কাজ করেছে। আধ্যাত্মিক অধিকার সম্বন্ধে বোনেদের ভালোভাবে ভাবতে হবে এবং পুরুষ প্রধান এই দুনিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া বর্তমানে যে ত্রুটিপূর্ণ মূল্য প্রচলিত আছে তার পরিবর্তন হবে না। অধ্যায় পুরুষদের উপর অঙ্কুশ। এক সময় ছিল যখন নারীদের স্থান ঘরে বলে মনে করা হতো।
আজও ঘর তাদের হাতেই থাকবে। কিন্তু গত 25 বছরে পুরুষেরা এমন ব্যবস্থা করেছে যে দুনিয়া পুরাপুরি হয়রানি ও অসন্তোষে ভরে গেছে। এই ব্যবস্থার ফলস্বরূপ 2টি বিশ্বযুদ্ধ হয়ে গেছে এবং 3য় মহাযুদ্ধ কবে বেঁধে যাবে তা বলা যায় না। নারী পুরুষ সমান এই কথা বলে লোকেরা মেয়েদের হাতেও বন্দুক দিতে চাইছে এবং তাদের দিয়ে পল্টন তৈরি করতে চাইছে। হওয়া তো উচিত মেয়েদের হাতে এমন নিয়ন্ত্রণ শক্তি থাকা যাতে পুরুষদের এই কাজ থেকে তারা নিবৃত্ত করতে পারে এবং নিজেদের জীবনে মাতৃশক্তির বিকাশ সাধন করতে পারে। তা না করে সেনা দলে তাদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তাদের সাহায্য আশা করা হচ্ছে। দুনিয়ায় এসব নির্ভীকতার নামে করা হচ্ছে এবং মেয়েরাও হয়তো মনে করছে যে যদি তাদের হাতে বন্দুক এসে যায় তবে তারা নির্ভীক হয়ে যাবে। কিন্তু বন্দুকের সঙ্গে নির্ভয়তার কোনো সম্বন্ধ নেই। বন্দুক থাকলেই যদি নির্ভীক হওয়া যেত তাহলে আমেরিকা ও রাশিয়ার লোকেরা সব নির্ভীক হয়ে যেত। তাদের এত অস্ত্র শস্ত্র, তবু তাদের হৃদয়ে ভয় বাসা বেঁধে আছে। আমেরিকা ও রাশিয়া একে অন্যকে ভয় করে। এসবই পুরুষদের ব্যবস্থাপনায় হয়েছে। কাজেই এখন মেয়েদের সামাজিক দায়িত্ব গ্রহণ করার সময় এসেছে এবং পুরুষদের উপর তাদের অঙ্কুশ রাখতে হবে। ভারতের নারী জাতির কাছে আমার এই আশা। অধ্যায় করুণার রাজ্য। আমি চাই ভারতের নারীরা আত্মশক্তির উপর বিশ্বাস রেখে এগিয়ে আসুন। ভবিষ্যতে তাদের হাতেই সমাজ নিয়ন্ত্রণের দায়িত্ব পড়বে। তার জন্য মেয়েদের প্রস্তুত হতে হবে। তারা যদি শান্তি সেনার কাজকে তুলে নেন তবে দুনিয়া বদলে যাবে এবং যে সব সমস্যা দেখা দিয়েছে তা থেকে মুক্তি পাবে। পুরুষদের দিয়ে এসব হবে না। এখন তাদের বুদ্ধি প্রকৃতিস্থ অবস্থায় নেই। কোনো কিছু খেয়ালই করে না, আর যদি খেয়াল করে তবে বলে সৈন্য বাড়াও। এই বিজ্ঞানের যুগে পুরুষদের বুদ্ধি যখন কাজ করছে না, তখন নারীরা যদি তাদের দেবী শক্তি নিয়ে, সংযমশীলতা নিয়ে, মাতৃত্ব নিয়ে এগিয়ে আসেন তবে করুণার রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন। অধ্যায় ভক্তি, মুক্তি ও শান্তি। আমি চাই শান্তি সেনার দায়িত্বও তারা হাতে নিন। শান্তি শব্দ স্ত্রীলিঙ্গ। ভক্তি, মুক্তি, শান্তি প্রভৃতি সমস্ত শব্দই স্ত্রীলিঙ্গ। ভগবান গীতায় বলেছেন, নারীদের মধ্যে কীর্তি, লক্ষ্মী, বাণী, স্মৃতি, বুদ্ধি, ধৈর্য ও ক্ষমা আছে। একথা ভগবান নিজে বলেছেন। এসব গুণ একত্র করে নারীদের মধ্যে ভগবান নিজের বিভূতি প্রকাশ করেছেন। আমার খুব দুঃখ যে ভারতে যেসব মেয়েরা স্কুল কলেজে পড়ে তাদের এ বিষয়ে জ্ঞানই নাই। কিন্তু আমি চাই তারা এসব বুঝুক। শান্তি সৈনিকদের পক্ষমুক্ত হতে হবে। আমাদের অনেক বন্ধু আজ রাজনৈতিক পক্ষভুক্ত হয়ে আছেন। আমি বলি যে তাদের যদি একান্তই ভালো লাগে তবে তারা পক্ষগ্রস্ত থাকুন, কিন্তু তাদের স্ত্রীদের পক্ষমুক্ত করে দিন। নারীদের শান্তি সেনায় অবশ্য যোগ দেওয়া চাই। অধ্যায় নারী ও পুরুষদের লজ্জা। আমাদের সমাজ রচনায় প্রথম থেকেই নারীদের জন্য বাঁ দিক আর পুরুষদের জন্য ডান দিক রাখা হয়েছিল। আজ তা একেবারে উল্টে গেছে। মেয়েরা পিছিয়ে গেছে এবং পুরুষেরা এগিয়ে গেছে।
যদি ঠিকভাবে চিন্তা করা হয় তবে দেখা যাবে যে বর্তমানে নারীদেরই সমাজের ভার নেওয়া উচিত। তাদের বামপন্থী হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। অধ্যায় ক্রান্তিকে রূপ দিন। সমাজ ক্রান্তিকে কে রূপ দেবে, এই প্রশ্ন যখনই উঠেছে তখনই মনে হয়েছে যে মেয়েরাই পুরুষদের 2 কদম পেছনে ফেলে এই কাজ করতে পারে। মেয়েদের হাতে এই কাজ কি করে সঁপে দেওয়া যায় তাই আমি ভাবছিলাম। এর জন্য আমি অহিংসা শক্তির খুঁজে ছিলাম। কোনো আক্রমণের প্রয়োজন না রেখে কেবল অহিংসার দ্বারাই যাতে সমাজের সমস্ত কাজ হয়ে যায় সেই চিন্তাই করছিলাম। যদি তা সম্ভব করতে হয় তবে নারীদেরই সে সুযোগ দিতে হবে এমন মনে হচ্ছিল। শেষে লোকসম্মতির জন্য সর্বোদয় পাত্রের কথা মনে এলো এবং দেখা গেল যে নারী শক্তিকে এই কাজে লাগানো যেতে পারে। পুরুষদের বুদ্ধি তো রাজনীতির পাথরে ভরা রয়েছে, সেগুলি বেরিয়ে না যাওয়া পর্যন্ত পুরুষদের দিয়ে কোনো কাজ হবে না। এর জন্য এই কাজে মেয়েদেরই এগিয়ে আসতে হবে। তাদের মাথায় রাজনীতি না থাকায় নারী সমাজে কখনো বিভেদের সৃষ্টি হবে না। তাদের মধ্যে ধর্মবুদ্ধি প্রবল। লোকমান্য তিলক সর্বদা বলতেন যে ভারতে যদি কেউ ধর্মকে বাঁচিয়ে রেখে থাকে তবে মেয়েরাই তা রেখেছে। এই 2টি গুণ মেয়েদের মধ্যে থাকার দরুন তারাই এ কাজের যোগ্য। যদি তাদের শক্তি এই কাজে পাওয়া যায় তবে অনেক বড় ক্রান্তি হতে পারে। অধ্যায় প্রেরণার আবশ্যকতা। মনুষ্য জাতির শরীরে তমগুণ থাকার জন্য মধ্যে মধ্যে তাদের পরিচালনা করার ও প্রেরণা দেওয়ার প্রয়োজন দেখা যায়। আজকাল তমগুণে জড় পাথরের মতো হয়ে আছে এমন কত অহল্যা সমাজে পড়ে আছে। তাদের যদি একবার প্রেরণা দেওয়া যায় তবে তৎক্ষণাৎ তারা কাজে লেগে যাবে। ঘড়িকেও 24 ঘন্টার মধ্যে একবার চাবি দিতে হয়, সুতরাং মাঝে মাঝে প্রেরণা দিতেই হবে। তাহলেও সমাজ নারীদের হাতেই সুরক্ষিত থাকবে। একবার কোনো ভালো কাজ হাতে দিলে তারা কখনো তা ছাড়ে না। পুরুষেরা কিন্তু ছেড়ে দেয়। ধর্মবুদ্ধি জাগ্রত থাকে বলেই নারীদের হাতে এই কাজ সঁপে দিলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এ সৌম্যতম সত্যাগ্রহ। সর্বোদয় পাত্রের দ্বারা মেয়েদের এগিয়ে আসার চমৎকার সুযোগ হয়েছে। কাজ শুরু করে দিলে কিছু কিছু বাস্তব ও সুবিধারও সম্মুখীন হয়তো হতে হবে। সর্বোদয় পাত্রে দেওয়া শস্যাদি বাড়ি বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য সেবক তৈরি করে নিতে হবে, যাদের খাওয়া থাকার খরচ নির্বাহিত হবে ওই সংগৃহীত শস্যাদি থেকে। মেয়েরাই বা সেবক হয়ে কেন এগিয়ে আসবে না? যদি বানপ্রস্থী মেয়েরা এই কাজে এগিয়ে আসেন তবে আমাদের খুব ভালো সেনাদল সৃষ্টি হয়ে যাবে। আমি পুরুষদের বলবো, আপনারা আপনাদের রাজনীতি নিয়ে থাকুন, আপনাদের স্ত্রীদের আমার হাতে ছেড়ে দিন। তখন আপনাদের রান্না খাওয়াও আমার সঙ্গে এসে যাবে। তাৎপর্য, নারী শক্তি যদি রাষ্ট্রকার্যে অংশ গ্রহণ করে তবে নিশ্চয়ই রাষ্ট্রের উন্নতি হবে। বর্তমানে পুরুষদের কাছে কোনো বুদ্ধি অবশিষ্ট নাই। তাদের বুদ্ধিভ্রম হয়ে গেছে। যেমন খুশি তেমন করতে করতে আজ তারা অ্যাটম ও হাইড্রোজেন বোমা পর্যন্ত পৌঁছে গেছে। তাই তাদের বুদ্ধি আর এগোয় না। পুরুষদের বস্ত্রহরণ আরম্ভ হয়ে গেছে। তাদের লজ্জা নিবারণের জন্য নারী শক্তিকে এগিয়ে আসতে হবে।